ঘৃণার ফলে কি কেউ কারো প্রাণ নিতে পারে? কাউকে শেষ করে দিয়ে কেউ কিভাবে ভালো থাকতে পারে? ঘৃণার থেকে কিছুই পাওয়া যায় না এটা জানা সত্ত্বেও যখন কোনো মানুষের উপর জেদ চেপে বসে তখন সে সব সীমা পার করে যায়। কেন? গাড়িটা একটু থামান তো। দাঁড় করান, দাঁড় করান। কি হলো? আপনার কি হয়েছে? সাহায্য করুন, হাসপাতাল পৌঁছে দিন। আরে ছাড়ুন না দাদা, এই সমস্ত ঝামেলা পড়ে কোনো লাভ নেই। ভাই, মেয়েটার অবস্থাটা দেখ কিভাবে পড়ে রয়েছে। এই অবস্থায় ফেলে চলে যাব? আরে কি হয়েছে দাদা? আরে দাদা, এই মেয়েটা খুব খারাপ অবস্থায় পড়ে রয়েছে। হাসপাতাল পৌঁছে দিন, সাহায্য করুন। মনে হচ্ছে এর সঙ্গে খুব খারাপ কিছু হয়েছে। এর অবস্থা তো খুব খারাপ। ভাই, গাড়ি ব্যাক কর, একে হাসপাতালে নিয়ে যেতে হবে। আর দেখুন দাদা, মাফ করুন, আমি এই সমস্ত পুলিশের চক্করে পড়তে পারবো না। আরে তুমি কিছু ভেবো না, আমরা আছি তো। আরে চলুন দাদা, হ্যাঁ আমি আপনার সঙ্গে যাচ্ছি। কোনো মেয়েকে এরকম অবস্থায় ফেলে চলে যাওয়াটা কি মানুষের কাজ হলো নাকি? ঠিকই। ঠিক আছে, আমি আপনাদেরকে হাসপাতাল অব্দি ছেড়ে দিচ্ছি। এরপর আপনারা বুঝে নেবেন, আপনারা অন্য কোনো ট্যাক্সি দেখে নিন। ওইসব পুলিশের চক্করে আমি পড়তে পারবো না, কাজ করবো না, এইসব করবো। আরে ঠিক আছে, এখন তো চলো, গাড়িটা তো অন্তত ব্যাক করো। চলুন দাদা। দাদা আপনি এগোন, আমি আপনার পিছনে আসছি। ঠিক আছে। দুজন ব্যক্তি একটা মেয়েকে রাস্তার ধারে খুব খারাপ অবস্থায় পড়ে থাকতে দেখেন। ওনারা দ্রুত তাকে হসপিটালে নিয়ে যান। ওনারা সেটাই করেন যেটা প্রত্যেকটা মানুষের করা উচিত। কিন্তু এখন প্রশ্ন হলো যে ওই মেয়েটা ওই রাস্তার ধারে পৌঁছলো কিভাবে? ওর সাথে কি ঘটেছিল? কোনো ইঙ্গিত কি পাওয়া যাচ্ছিল? পুলিশকে ইনফর্ম করতে হবে, এটা কিন্তু পুলিশ কেস। স্যার, এখান থেকে 7 কিলোমিটার দূরে ডাব্বালি রোডে একটা মেয়েকে পাওয়া গেছে। মেয়েটার অবস্থা কেমন? এখন ঠিক আছে, কিন্তু ডাক্তার বলছে গ্যাংরেপের কেস হতে পারে। দুজন লোক ওকে হাসপাতালে নিয়ে এসেছিল। একজনের নাম হংসরাজ আলুওয়ালিয়া, অন্যজন রঞ্জিত সাধু। মেয়েটার নাম জানতে পেরেছেন? সোনিয়া সিং। মেয়েটা নিজেই বলেছিল। রেপ কেস হতে পারে, মেডিকেল রিপোর্ট একটু পরেই পেয়ে যাব। মেয়েটা আর কিছু বলেছে নিজের সম্পর্কে? পেশায় মেয়েটি নার্স, ভাটিন্ডার কোনো একটা ক্লিনিকে কাজ করে। মোগা জেলার কোনো একটা গ্রামের বাসিন্দাও। আমরা ওর বাবাকে খবরটা দিয়েছি। খুব খারাপ অবস্থায় ছিল স্যার, গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না। কপাল ভালো যে আমি দেখতে পেয়েছিলাম, না হলে তো কেউ জানতেই পারতো না। আর আপনি? স্যার আমি বাইকে ছিলাম, ওখান দিয়েই যাচ্ছিলাম। এনাকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখে আমার মনে হলো কিছু হয়েছে, তাই আমি ওখানে দাঁড়িয়ে পড়লাম। খুব ভালো কাজ করেছেন আপনারা। এরকম সচেতন নাগরিকই আমাদের দরকার। আপনারা প্লিজ আপনাদের নাম্বারটা দেবেন যদি দরকার পড়ে। আরে স্যার, এরকম পরিস্থিতিতে কারোর পাশে না দাঁড়ালে বেঁচে থাকার মানে কি? স্যার আমি কাছাকাছি থাকি, যখন খুশি ডাকতে পারেন। আর আমিও স্যার দেবওয়ালিতেই থাকি, আমিও আমার নাম ঠিকানা দিয়ে যাচ্ছি এখানে। সোনিয়া, আপনি কি এই মুহূর্তে কথা বলতে পারবেন? কি হয়েছিল? দেখুন, আপনি একদম ভয় পাবেন না, পুলিশ আপনাকে পুরোপুরি সাহায্য করবে। 17 জানুয়ারি দুপুরবেলা আমি বাতিন্ডা থেকে রওনা দিই। চণ্ডীগড়ে জব ইন্টারভিউ ছিল একটা প্রাইভেট হসপিটালে।
চণ্ডীগড় পৌঁছালাম। সেক্টর 31-এর রাস্তায় দাঁড়িয়েছিলাম ট্যাক্সি ধরার জন্য। ও দিদি, আচ্ছা এই সিমলা যেতে গেলে কোন দিক দিয়ে যাব? আপনি এগিয়ে এসেছেন, ওকে, ইউটার্ন নিতে হবে। সামনে যাবেন, 2-3 কিলোমিটার এগিয়ে গেলে ইউটার্ন পাবেন, ওখান থেকে আপনি ঘোরাতে পারেন। আমি ড্রাইভারকে রাস্তা বলছিলাম, তখনই তো আপনি আপনার রাস্তা পেয়ে যাবেন। ওখানে জানি না কি ইনজেকশন ছিল, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। জ্ঞান ফেরাই দেখলাম একটা অন্ধকার ঘরে আছি, জানি না কোথায় ছিলাম। আমার হাত পা বাঁধা ছিল স্যার। বাঁচাও! কেন এনেছো আমাকে এখানে? ভালোই হয়েছে তোর জ্ঞান ফিরেছে। জ্ঞান থাকলে তবেই তো বুঝতে পারবে যে কত ধানে কত চাল। ওর এমন অবস্থা করো যেন সারা জীবনেও ভুলতে না পারে, আর যা কিছু করবে না সব ছবি তুলে রাখবে। না, আমি আপনাদের সামনে হাত জোড় করছি, আমার যেতে দিন। না না, প্লিজ ছেড়ে দাও আমায়। হ্যাঁ, আউ! জানি না কতদিন কত রাত ওই দুজন বারবার করে জোর জবরদস্তি আজ কি বার? রবিবার 20শে জানুয়ারি। সোনিয়া, আপনি ওই ভাটিন্ডা রোডে কি করে পৌঁছলেন? এই, চল চল। চল চল। আমি চেয়েছিলাম স্যার, কিন্তু কেউ আসেনি। তারপর একটা গাড়ি থামে, একজন আসেন, আর ওই দুজন আমায় সাহায্য করেন। ওই হংসরাজ আর রঞ্জিত বলে ছেলে দুটি, আমি ওদের সাথে কথা বলেছি। মেয়েটি বলছিল ওকে রেপ করা হয়েছে। আগে হ্যাঁ, গত 48 ঘন্টা ধরে ওর ওপর ভয়ঙ্করভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে। এই হচ্ছে মেডিকেল রিপোর্ট। ওকে বলাৎকার করা হয়েও থাকতে পারে। স্যার, গ্যাংরেপ বলে মনে হচ্ছে, তাড়াতাড়ি এফআইআর করা উচিত। পুলিশ দ্রুত এফআইআর লিখে নেয়। এই কেসটা মিডিয়াতেও হেডলাইনে আসার মতো ছিল।
এটা জঘন্য অপরাধ, দোষী অপরাধীদের ক্ষমা করা হবে না, তাদেরকে গ্রেফতার করতেও দেরি লাগবে না। স্যার, মেয়েটি বলছে যে ওকে দিনের বেলায় চণ্ডীগড়ের রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছে। দিনের বেলায় স্যার কি করছিল আর কোথায় ছিল আমাদের পুলিশ ফোর্স? দেখুন, আমরা মেয়েটির স্টেটমেন্ট নিয়ে নিয়েছি আর তদন্ত শুরু করে দিয়েছি। এই কেসের ব্যাপারে যা যা তথ্য আমরা জানতে পারবো সবকিছু আপনাদের জানিয়ে দেবো, আপনারা নিশ্চিন্ত থাকুন। স্যার একটা কথা বলুন, তাহলে কি দিনের বেলা পুলিশ পেট্রোলিং হয় না? দেখুন, সিস্টেমের কমজোরি খোঁজা আপনাদের কাজ, মানি আমরা, কিন্তু কোথায় কার ভুল হয়েছে সেটা সিদ্ধান্ত নেওয়ার আগে নিরপেক্ষ তদন্তের প্রয়োজন। বিনা তদন্তে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। স্যার, সাধারণ মানুষের জন্য তো পুলিশ ফোর্স থাকে না, এর জন্য তদন্তের কি দরকার আছে? এটা তো সবাই জানে, সারাটা দেশে তো এইটাই হাল। পলিটিশিয়ানদের জেড সিকিউরিটি দেওয়ার পর আপনাদের টাইম কোথায় থাকে? আমি বুঝতে পারছি রিসেন্টলি যে ক্রাইমটা হয়েছে তাতে আপনাদের রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করুন, একজন সিনিয়র অফিসার হওয়ার দরুন আপনারা যে যাই বলুন না কেন, যতই আলোচনা করুন না কেন, তারপরেও সবকিছু মাথায় রেখে আমাদের কাজ করতে হবে এবং আমরা সেটা করব। এখানে একটা অপরাধ ঘটেছে আর আমাদের সেই অপরাধের মূল অবধি যেতে হবে। সিস্টেম আর অ্যাডমিনিস্ট্রেশনের উপর রাগ দেখিয়ে তাকে মূল থেকে উপড়ে ফেলে তাকে বদলে দিয়ে আদৌ কোনো কাজ হবে না। সিস্টেমের কমজোরিগুলোকে ভালোভাবে বুঝে নিয়ে সেই খামতিগুলোকে দূর করার চেষ্টা করা, সেই একটি পদক্ষেপ অনেক কিছু সমস্যাকে সমাধানের দিকে নিয়ে যেতে পারে। আপনার গাড়ির নাম্বারটা মনে আছে? দেখতে পেয়েছিলেন? না স্যার। ওই দুজন লোক, ওই দুজন মহিলা কারা ছিলেন বলতে পারবেন? ওদের চেহারা বা ওদের মুখ যদি আপনি বলতে পারেন তাহলে স্কেচ করিয়ে আমরা ওদের খোঁজ করতে পারি। ওই দুজন লোক কে ছিল এটা তো আমি জানি না স্যার, কিন্তু ওই দুজন মহিলাকে আমি চিনি। একজনের নাম রেশমি সিং আর একজনের নাম সাবিত্রী। আপনি ওদের চেনেন? হ্যাঁ স্যার। কোনো শত্রুতা, প্রতিশোধ নেওয়ার জন্য এসব? হ্যাঁ স্যার, প্রতিশোধই নিয়েছে ওরা দুজন। কিসের প্রতিশোধ? রেশমির স্বামী গৌরবের সাথে আমার সম্পর্ক ছিল। আমি জানতাম না যে ও বিবাহিত, ভালোবাসতাম ওকে। যখন জানতে পারলাম ও বিবাহিত, আমি সমস্ত সম্পর্ক ভেঙে দিই ওর সাথে। আমি নির্দোষ স্যার, আমি কিছু করিনি। ওদের দুজনের মধ্যে তো প্রথম থেকে সমস্যা ছিল স্যার, আর ও স্ত্রীকে প্রথম থেকেই ছাড়তে চাইছিল। আর রেশমি আর ওর পরিবারের লোক এই ঘটনার জন্য আমাকেও দোষী মনে করে। আমার আন্দাজই ছিল না যে এই ঘটনা এত দূর অব্দি করাবে। গৌরব এখন কোথায়? স্যার জেলে আছে, ওর স্ত্রী ওকে জেলে পাঠিয়েছে। কোন জেলে? অবহর জেল। শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য কোনো মেয়ে অন্য এক মেয়ের সাথে এরকম করতে পারে? কে কতটা নিচে নামবে কেই বা বলতে পারে? এতটা রাগ, এত ঘৃণা? ভালোবাসা আর ঘৃণার জেরে অনেক ঘটনা ঘটে স্যার। দুটোই মেয়ে, শুনে আশ্চর্য লাগছে। মানুষ এতটা নিচে নেমেছে? স্যার, রেশমির হাজবেন্ড ডক্টর, হসপিটালে কাজ করে, আর সোনিয়া নার্স। স্যার, আমার স্ত্রী রেশমি আর তার পরিবারের লোকজন আমাকে বরবাদ করার জন্য সবকিছু করতে পারে, আর এটা শুনে আমি একটু আশ্চর্য হইনি যে ওরা সোনিয়ার সঙ্গে এরকম করেছে। স্যার, আমার নামেও মিথ্যে কেস ফাইল করা হয়েছে। এখন তোমার স্ত্রী কোথায়? আছে হয়তো বাপের বাড়ি, ওরা শীর্ষেতে থাকে স্যার। আমি আর আমার চেনাশোনা সবাইকে বরবাদ করতে উঠে পড়ে লেগেছে স্যার। আপনি নিজেই ভাবুন না স্যার, কি করেছিল সোনিয়া? আমাকে তো ভালোই বেসেছিল। আর রেশমি আর ওর পরিবারের লোকজন কি করলো সোনিয়ার সঙ্গে? হ্যাঁ বলুন। রেশমি সিং। আপনি কি? পুলিশ।
রেশমি সিং আর তার মা সাবিত্রী কোথায়? আগে বাড়িতেই আছেন, কিন্তু ব্যাপারটা কি বলুন না। কি ব্যাপার বৌমা? ওই মা, ওই আপনার নামই সাবিত্রী? আগে হ্যাঁ, বলুন। আপনার মেয়ে রেশমি কোথায়? কি হয়েছে মা? কে এসেছে? এ দেখতে পায় না? আগে না, ওর চোখের নজর কমে এসেছে। আপনাদের দুজনকে আমার সাথে থানায় যেতে হবে, কিছু জিজ্ঞাসাবাদ আছে। জিজ্ঞাসাবাদ? কি ব্যাপারে? পুলিশ এসেছে মা? হ্যাঁ। কি হয়েছে? কেউ কি আমাকে কিছু বলবে? আপনাদের দুজনকে এক্ষুনি আমার সাথে যেতে হবে। ঠিক আছে, আমার স্বামীকে তো আমি জানাই। বৌমা, বাবাকে একটু ফোন করো তো। ঠিক আছে মা। ওই মেয়েটা মিথ্যে বলছে স্যার। আমার মেয়ে চোখের দৃষ্টি প্রায় হারিয়ে ফেলেছে। আপনার মনে হচ্ছে ও আর আমার স্ত্রী মিলে এই খারাপ কাজ করেছে একটা মেয়ের সঙ্গে? না স্যার, না, সবটাই বানানো গল্প। স্যার, ওই মেয়েটা সোনিয়া আর আমার জামাই গৌরব দুজনে মিলে এটা করেছে। ওরা আমাদের সম্মান মাটিতে মেশাতে চাইছে, আমাদের বদনাম করতে চাইছে, যাতে ওরা মানুষের সহানুভূতি পায়। আপনাকে বোকা বানানো হচ্ছে স্যার। কে কাকে বদনাম করছে সেটা আমরা পরে ভাববো। এই মুহূর্তে আপনাদের আমার সাথে থানায় যেতে হবে। 25 বছরের একটি মেয়ে সোনিয়া সিং এক মা মেয়ের বিরুদ্ধে গ্যাংরেপ করানোর অভিযোগ করেছিল। মেডিকেল পরীক্ষাও সেই অপরাধের দিকে ইঙ্গিত করছিল। আর যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল তাদের মধ্যে থেকে একজন রেশমি পার্শিয়ালি ব্লাইন্ড ছিল। রেশমির পরিবার সোনিয়া সিং আর রেশমির স্বামী গৌরবের বিরুদ্ধে অভিযোগ করছিল। তাদের বক্তব্য ছিল যে ওই দুজনে মিলে একটা মন গড়া গল্প বানিয়েছে। সত্যিটা আসলে কি ছিল? স্যার, আমার জামাই আর সোনিয়ার অবৈধ সম্পর্ক ছিল। ও আমার মেয়েকে মেরে ফেলারও চেষ্টা করেছিল। আমরা ওর আর সোনিয়ার বিরুদ্ধে 1 বছর আগে কেসও ফাইল করেছিলাম, জানুয়ারি 2012-তে ফাজিলকার কুইয়া থানায়। আমার মেয়ের শ্বশুরবাড়ি ওখানেই, আপনি রেকর্ড চেক করতে পারেন। সমীর স্যার। খোঁজ নাও এর কথায় কতটা সত্যতা আছে। স্যার। পণের জন্য আমার জামাই আর তার পরিবারের লোক আমার মেয়ের উপর অনেক অত্যাচার করেছে। তার জন্য আমরা থানায় রিপোর্ট করেছিলাম এরও আগে। স্বামী স্ত্রীর মধ্যে কি নিয়ে ঝামেলা ছিল, আর এই সোনিয়ার মধ্যে এলো কি করে? স্যার, যখন বিয়ে হয়েছিল আমি আমার পরিবার কেউই জানতাম না যে আমি কোন নরকে যাচ্ছি। সাত বছর আগে গৌরব আর আমার বিয়ে হয়েছিল 2006 সালে। সামলে রেশমি, নিজের খেয়াল রাখো একটু। তুমি যে মা হতে চলেছ, সাবধানে সাবধানে। কি হয়েছে বৌমা? তুমি এত আস্তে আস্তে খাচ্ছ কেন? ভালো করে খাও। খাওয়া দাওয়াটা কিন্তু ভালো করে করবে। এখন কিন্তু তোমার ভিতরে একটা প্রাণ রয়েছে। আমার তো মনে হচ্ছে যে ছেলেই হবে। তোমার মুখে ফুল চন্দন। কয়েকদিন বাদে আমার মেয়ে হলো, আর তারপর সব বদলে গেল। ওলা মা বাবু, কি হয়েছে? ও, উত্তরাধিকারী তো দিতেই পারলো না, বংশের নামও ধুলোয় মিশিয়ে দিল। এর থেকে অনেক ভালো ছিল ও যদি বন্ধা হতো। তোর বউকে বলে দে, মেয়ের জন্ম দিয়েছে ও, ওকে বড় করার খরচ ওর বাপের বাড়ির লোক জোগাবে। মা, এতে আমার দোষটা কোথায়? তবে দোষটা কার শুনি? মেয়ের জন্ম তুমি দিয়েছো, বলে দাও তোমার বাবা মাকে, ওর ভরণ পোষণ ওরাই করবে। ওনাদের কাছে এত টাকা নেই মা। আরে বাহ, খুব দরদ দেখছি বাপের বাড়ির জন্য। আরে দুজন ভাই আছে তোমার, ভালোই তো রোজগার পাতি করে।
ওরা ভাগ্নির জন্য এইটুকু করতে পারবে না? খুব অসুবিধায় পড়বে ওরা। মুশকিল তো আমাদের হবে, তোমাকে আর তোমার মেয়েকে বয়ে বেড়াতে। কি বলছিস তুই? আমার দোষে মেয়ে হয়েছে? তুমি তো ডক্টর, তোমার তো বোঝা উচিত না? ছেলে হোক বা মেয়ে, তাতে আমার দোষটা কোথায়? দোষটা তোর। খুব জ্বালিয়েছে আমার মেয়েকে স্যার, খুব জ্বালিয়েছে। ও আমাদের আগে বলেনি, নইলে আমি ওকে ওর সঙ্গে থাকতে দিতাম না। স্যার এটা জানা মাত্রই আমি ওর শ্বশুর বাড়ির বিরুদ্ধে কেস ফাইল করে দিই ওই কুইয়া পুলিশ স্টেশনে। রেশমি, এর পরেও তুমি তোমার স্বামীর সঙ্গে ছিলে? এত টর্চার হওয়ার পরেও? মেয়েরা সবসময় এটাই ভাবে যে সব ঠিক হয়ে যাবে, আর আশা নিয়েই বেঁচে থাকে। আমি স্বামী আর বাচ্চার সাথে ভাতিন্ডায় চলে এলাম। এখানে একটা হাসপাতালেও চাকরি করত। আমি ভাবলাম সব ঠিক হয়ে যাবে। 2 বছর বাদে 2009 সালে আমি আবার মা হলাম। আমি ভাবলাম এবার ছেলে হবে আর সবকিছু আগের মতো হয়ে যাবে। রেশমি তাড়াতাড়ি করো, আমার দেরি হচ্ছে। বাবা বাবা, আমার জন্য চকলেট আনবে তো? হ্যাঁ মা, নিয়ে আসবো। রেশমি, এই নাও। আচ্ছা শোনো, কাল ডক্টরের কাছে যেতে হবে চেকআপের জন্য, মাও আসছে, একসাথে আচ্ছা, যাবো। ঠিক আছে। ঠিক আছে। বাই বাবা। মা দেখো আমি কি সুন্দর এঁকেছি। আরে তুমি এখনো ঘুমোওনি? শোনো রেশমি, হ্যাঁ? অ্যাবর্শন করাতে হবে। কি? কেন? কেন আবার কি? যেটা বলেছি সেটা করতে হবে। আমি বুঝতে পেরেছিলাম যে চেকআপের ব্যাপারটা নাটক। আসলে তোর এটাই জানার ছিল যে আমার পেটে ছেলে আছে না মেয়ে। তারপরও তোমাকে অ্যাবর্শন করতে বলল? হ্যাঁ। এই ঘটনা 2009-এর, তার মানে বিয়ের 3 বছর পরে। এত কিছু ঘটে যাবার পরেও তুমি তোমার স্বামীর সঙ্গে থাকতে? স্যার, বুঝতেই পারতাম না যে কি করব। আমার একটা ছোট মেয়ে আছে, ওকে কোথায় নিয়ে যেতাম স্যার? আমার অসহায়তাটা বুঝুন। আর কি? এই যে তুমি চোখে কম দেখো, এটা কি ছোটবেলা থেকেই? না 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 স্যার, এই সব তো আমার জামাইয়ের জন্য হয়েছে। ও আমার মেয়েকে মেরে ফেলার চেষ্টা করেছিল। কি? কি করে? একটা মেয়ের জন্য অন্য আরেকটা মেয়ের জীবন নেওয়ার চেষ্টা, সবকিছুই সোনিয়ার জন্য। আমার মেয়ে সোনিয়া, সোনিয়া সিং ভর্তি আছে এখানে। কোথায় আছে ও? 1 মিনিট। তাড়াতাড়ি বলুন প্লিজ। মা, কে বলেছিস মা? বাবা। কেন হলো এসব? বাবা, কি করে হলো এসব?
আমার স্বামী গৌরব একজন ডাক্তার, ভাতিন্ডার একটা প্রাইভেট হসপিটালে চাকরি করত। কাজের জন্য প্রায় চণ্ডীগড় যাতায়াত করত, সপ্তাহে প্রায় 3-4 দিন। আমি কখনো জিজ্ঞেস করিনি কি জন্য। জিজ্ঞেস করলেও পাকিও বলতো নিজের মতো করেই চলতো। প্রত্যেক শনিবার আর রবিবার চলে যেত। একদিন আমার জ্যাঠামশাই চণ্ডীগড় থেকে বাবাকে ফোন করলেন। আরে বাবা জীবন, বাবা জীবন, বাবা জীবন, বাবাজি। হ্যাঁ দাদা বলো। সৎ শ্রী আকাল। হ্যাঁ সৎ শ্রী আকাল। হ্যাঁ গো, আমাদের জামাই গৌরব আর রেশমির মধ্যে সব ঠিক আছে তো? হ্যাঁ দাদা, একটু মান অভিমান চলছে, কিন্তু আমি আমাদের জামাইকে চণ্ডীগড়ে এক্ষুনি দেখলাম। ওর সঙ্গে একটা অন্য মেয়ে ছিল, দুজনে একটা হোটেলে ঢুকলো। কি? শাস্ত্রীকাল বাবা। মারে জামাই কোথায় রে? ও তো চণ্ডীগড় গেছে। চণ্ডীগড়? মা চণ্ডীগড় কি করতে? কাজের জন্য। ও তো প্রত্যেক সপ্তাহে যায় বাবা। কেন, কি হয়েছে? সব ঠিক আছে তো? না কিছু না মা, তুই ওকে ফোন করিস না আর ওকে কিছু বলিস না। আমি তোকে পরে সব বলছি। রাখি রে মা। আমি খোঁজ নিয়ে দেখেছি ও এখনো হোটেলেই আছে, মেয়েটাও সঙ্গে আছে। বলুন কাকে চাই? গৌরব সিং। জামাই তুমি প্রতি সপ্তাহে চণ্ডীগড় এই করতে আসো? নাম কি তোমার? সোনিয়া। কি কাজ করো? আমি নার্স, ভাতিন্ডার হসপিটালের। নার্সের সঙ্গে ডক্টর, দারুণ সম্পর্ক বানিয়েছো নিজেরা। আমার মেয়ে এমনটা করতেই পারে না। আরে সামনে দাঁড়িয়ে আছে, নিজেই জিজ্ঞেস করছেন না কেন? সোনিয়া, ওনার জামাইয়ের সাথে তোর কোনো সম্পর্ক আছে? ইনি সত্যি বলছেন? আরে বলে ফেল, আসল ব্যাপারটা কি, তাড়াতাড়ি বল। কিছু বলছিস না কেন? হ্যাঁ বাবা, এটা সত্যি, কিন্তু দিব্যি করে বলছি বাবা, আমি জানতাম না যে ও বিবাহিত। আপনার মেয়ে আমার মেয়ের জীবন শেষ করে দিচ্ছে, বুঝিয়ে দিন ওকে। যদি আমার মেয়ের সংসারটা ভেঙে যায় আমি ছাড়বো না ওকে, শেষ করে দেবো ওকে। ক্ষমা চাইছি আমি। আমার মেয়ে একটা ভুল জায়গায় পা দিয়ে ফেলেছে, কিন্তু আপনাকে আমি কথা দিচ্ছি, আমার মেয়ে আপনার জামাইয়ের সাথে আর কখনো দেখা করবে না। আমি কথা দিচ্ছি। আমি তো চুপ! বাবা মাকে মেরো না প্লিজ। তুই ছেড়ে কেন দিচ্ছিস না আমাকে? আমি কেন ছাড়বো? ভালো কথাই বলছি, তুই ডিভোর্স পেপারে সাইন করে দে, নয়তো। আমি সাইন করব না। আগে তুমি এটা লিখে দাও যে তুমি আমার আর আমার বাচ্চার সব খরচা নেবে। আইনসম্মতভাবে লিখে দাও, তাহলেই আমি তোমাকে ডিভোর্স দেব। আমি ডিভোর্স দিতে কিছুতেই রাজি হইনি।
সোনিয়া আর ওর সম্পর্ক তখনও চলছিল। ও যে কোনো উপায়ে আমার থেকে মুক্তি চাইছিল, কিন্তু আমিও ঠিক করে নিয়েছিলাম যদি ও আমার মেয়ের সমস্ত রকম দায়িত্ব নিতে রাজি হয় তবেই আমি ডিভোর্স দেব। আর সেই জন্য গৌরব আর সোনিয়া তোমায় মেরে ফেলার চেষ্টা করেছিল? হ্যাঁ স্যার। তুই ওই ছেলেটার কাছে গেছিস কেন? এই পৃথিবীতে ভালো ছেলের কি অভাব আছে রে? বাবা, তোমার দিব্যি, আমি যাইনি ওর কাছে। ওই এসেছিল, ও নিজের বউকে ডাইভোর্স দিতে চাইছিল। অন্যায়টা ও করেছিল। ওর স্ত্রী আর ওর শ্বশুর শাশুড়ি মনে করেন যে সমস্ত দোষ আমার, এই জন্য আমার এগেনস্টে মিথ্যে কেস করেন। ওখান থেকে বেঁচে যাই, আর পুলিশ আমার বিরুদ্ধে কিচ্ছু পেল না, তাই ওরা ওরা আমার সাথে। স্যার, ভাতিন্ডা সঙ্গাত মান্ডি থানা থেকে ফোন করেছিল। গৌরব সিং এর কেসটার ব্যাপারে জানতে চাই। স্যার, ওই ভাইরাস ইনজেক্ট করে অ্যাটেম্প টু মার্ডারের যে কেসটা ছিল না, ওটার ব্যাপারে। ঠিক আছে, আমি কথা বলছি। ঈশ্বরের কৃপা স্যার যে আমার মেয়ের জীবনটা বেঁচে গেছে। যদি এক সপ্তাহ লেট হয়ে যেত না, তাহলে ও মরে যেত। কি করেছিল? আই এম সরি, আপনার মেয়ের অবস্থা খুবই খারাপ। ডাক্তারবাবু, আমার মেয়ের হয়েছেটা কি? দেখুন, প্রাণটাও যেতে পারতো যদি 4-5 দিন আরো লেট হয়ে যেত। এমন কি অসুখ করেছে ওর? আপনার মেয়ের এক প্রাণনাশক ভাইরাস ইনফেকশন হয়েছে। ভাইরাস? ওনার শরীরে আমরা কিছু প্রাণনাশক ভাইরাস পেয়েছি, যার জন্য উনি এতদিন অসুস্থ ছিলেন, যাতে ওনার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছিল। এসব কি করে হলো মা? আমি কিছু জানি না বাবা। মনে করে দেখুন তো, এর মধ্যে হাতে কোনো উল্কি করেছিলেন বা অন্য কোথাও ব্লাড স্যাম্পল দিয়েছিলেন? আপনার শরীরে পুরনো সিরিঞ্জ ব্যবহার করা হয়েছে? শেষবার আমার রক্ত পরীক্ষা আমার স্বামী করেছিল। ধরো এটা। শোনো, এই ইনজেকশনে কি আছে? ওষুধ আছে রেশমি, এতে তোমার ব্যথাটা একটু কম হবে। ডোন্ট ওয়ারি। হয়ে গেছে। ডোন্ট ওয়ারি রেশমি, সব ঠিক হয়ে যাবে। তোমার শরীর একদম ঠিক হয়ে যাবে। ওকে ওকে। আমি ভেবেছিলাম আমাদের মধ্যে সব ঠিক হয়ে যাচ্ছে, ও আমার সঙ্গে ভালো করে কথা বলতো। আমি স্বপ্নেও এটা কখনো ভাবিনি যে ইনজেকশনে যেটা আছে সেটা আমার মৃত্যুর কারণ হতে পারে। আমার সন্দেহই হয়নি যে ও আমাকে মেরে ফেলতে চাইছে। আপনার মেয়ের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। ইনফেকশন অনেক ভেতরে ছড়িয়ে পড়েছে। কিছু অর্গান তো কাজ করেই বন্ধ করে দিয়েছে, কিন্তু এর চিকিৎসা এখনো সম্ভব। আমরা পুরো চেষ্টা করছি। অ্যাকচুয়ালি চোখের রেটিনা যথেষ্ট ক্ষতি হয়ে গেছে, যাতে ওর চোখের দৃষ্টিও হয়তো চলে যেতে পারে। স্যার, সোনি আর গৌরব মিলে আমার মেয়ের উপর এত বড় অন্যায়টা করেছে। মারতে পারেনি, তাই আমাদের বিরুদ্ধে মিথ্যে কেস সাজিয়েছে। আমাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলবার জন্য পুরো নাটকটা করছে ওই মেয়েটা। স্যার, কুইয়া পুলিশ স্টেশনের রিপোর্টটা সত্যি আছে। গৌরব, ওর বাবা, মা, ভাই, সোনিয়া সকলেই 2012 ফেব্রুয়ারিতে অ্যারেস্টেড হয়। সেপ্টেম্বরে গৌরব ছাড়া সকলের জামিন হয়ে যায়। ও এখনো জুডিশিয়াল কাস্টডিতে জেলে আছে, যেখানে আমরা দেখা করতে গিয়েছিলাম।
এরা মিথ্যে বলছে, আমাকে ফাঁসাচ্ছে এরা সবাই। আমার ওর স্বামীর সাথে কোনো সম্পর্ক নেই। আমি কেন এরকম মিথ্যে বলবো স্যার? একটা মেয়ে এরকম মিথ্যে কি করে বলবে স্যার? আর ডাক্তারি পরীক্ষায় এটা প্রমাণ হয়ে গেছে স্যার। আর যদি আমি মিথ্যে বলেও থাকি তাহলে কি ডাক্তারবাবু বুঝতে পারতেন না? আমি আমার বাবাকে কথা দিয়েছিলাম যে আমি গৌরবের সাথে কোনো সম্পর্ক রাখবো না। ওদের মধ্যে তো আগে থেকেই অশান্তি চলছে স্যার। আমার কি দোষ? ওরা কেন আমাকে দোষী ভাবছে? কেন আমার জীবনটা নষ্ট করছে ওরা? আমি ওরা মিথ্যে কেন বলবো যাতে আমার সম্মানই নষ্ট হয়, আমার জীবনটা বরবাদ হয়? কেন বলবো আমি এরকম? কেন বলবো? বাবা বলো তুমি। দুজনের মধ্যে কেউ একজন তো মিথ্যে বলছে, কেউ একজন মন গড়া কাহিনী বলছে। কে সেটা বুঝতে পারছি না। স্যার, গৌরব এখনো কিন্তু জামিন পায়নি। আমরা কুইয়া থানা থেকে খোঁজ নিতে পারি যে তদন্ত কতদূর এগিয়েছিল। ঠিকই বলেছ, আমরা কোনো গল্পটাতেই ভরসা করতে পারছি না। বিষয়টা খুবই জটিল আর সংবেদনশীল। সত্যিটা থেকে এখন অনেক দূরে আমরা। ভীষণই মারাত্মক দুটি অপরাধ, একটা যার এখনো পর্যন্ত গ্যাংরেপ প্রমাণিত হওয়া বাকি ছিল, আর দ্বিতীয়টা যেটায় মারাত্মক ভাইরাস ব্যবহার করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। দুটোই সাংঘাতিক। এই কেসটার সমাধান করতে পুলিশের খুবই সতর্কতা অবলম্বনের প্রয়োজন। গ্যাংরেপের ঘটনার ফলে সাধারণ মানুষের মধ্যে আবারও অসন্তোষের ঝড় উঠেছিল, ক্ষোভ বাড়ছিল। খবরে উঠে আসা একটার পর একটা রেপ কেস। স্বাভাবিকভাবেই জনতা পুলিশ আর প্রশাসনের থেকে কঠোর পদক্ষেপের আশা করছিল। আর সোনিয়ার মেডিকেল রিপোর্টের থেকে প্রমাণ পাওয়া যাচ্ছিল যে অপরাধ ঘটেছে এবং সে একজন নির্যাতিতা। সোনিয়াকে খুব খারাপ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অন্যদিকে রেশমিকে খুন করার অভিযোগে মামলা দায়ের করা হয়ে গিয়েছিল, আর তার স্বামীকে তখনও পর্যন্ত জামিন দেওয়া হয়নি। সেই সঙ্গে এইটাও এড়িয়ে যাওয়া যাচ্ছিল না যে সোনিয়ার সঙ্গে যখন এই দুর্ঘটনা ঘটে তখন সেও জামিনে মুক্ত ছিল। কে সত্যি কথা বলছিল আর কে মিথ্যে, কে কার বিরুদ্ধে বদলা নিচ্ছিল, কার ঘৃণার থেকে এই অপরাধটা জন্ম নিয়েছিল। পরের দিন আমরা আপনাদের দেখাবো এই কেসটার দ্বিতীয় ভাগ ঠিক এই সময়।